আমার মেয়ের বার্থডে ছিল, আমি হচ্ছে ওর জন্য একটা কেক অর্ডার করব। গেছিলাম দোকানে, যাওয়ার পরে আমি বললাম যে ভাই দুইটা কেক দেখাই বলছে, একটা কেকের একটু নিচের সাইড আর আরেকটা কেকের উপরের সাইড, দুইটা ডিজাইন একসাথে করে আমাকে একটা কেক বানিয়ে দিবেন। বাট ওনারা আমাকে বললো যে আপনার যেভাবে আছে ওইভাবেই নিতে হবে, আমরা কোনো ডেকোরেশন আপনার পছন্দ মতো করে দিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, রাগ তো অবশ্যই হয়েছে। আমি অনেক ম্যানেজ করার ট্রাই করছি উনাকে যে ভাই আমাকে এইভাবেই আপনি কেকটা করে দেন, উনি দিবেই না। আমি কেকের আর অর্ডার করলাম না, আমি চলে গেলাম হচ্ছে নোয়াখালী সুপার মার্কেট। ওইখানে মোটামুটি হচ্ছে আপনার সব ধরনের প্রোডাক্টই পাওয়া যায়। আমি আগে থেকে আমার রান্নার প্রতি একটু ঝোঁক ছিল, কেক টেকের প্রতি। সুপার মার্কেটে গিয়ে যা যা লাগে কিনে নিয়ে এসে বাসায় আমি কেকটা বানাই। ওই যে আমি ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে দেখতাম, আমি হাতে কলমে হয়তো 18 থেকে শুরু করছি, বাট আমি একদম 16 থেকে ইউটিউবে প্রচুর পরিমাণে রান্নার ভিডিও দেখতাম। এটা আমার একটা ইয়ে ছিল আর কি। ফার্স্ট অ্যাটেম্প মোটামুটি হয়েছে, অনেক যে ভালো হয়েছে ব্যাপারটা এমন ছিল না। ওইখান থেকে কয়েকটা কেক বানানোর পরে আমার হাজবেন্ড এটা দেখে, আমি আবার উনাকে পাঠাইতাম। আমার হাজবেন্ড ছিল ইউএসএ তে, তো উনি আমার কেকের ইয়েটা দেখে উনি খুবই পছন্দ করে। আর উনি আমাকে তখন বলে যে তুমি একটা কাজ করো, ঘরে অবসর বসে না থেকে সময়টা কাজে লাগাও, আমি তোমাকে একটা পেজ খুলে দিচ্ছি, তুমি বিজনেস করো এটার। আমি বললাম এইটা কি হয় নাকি যে আমি বাসায় একটা জিনিস বানাবো, ওইটা আমার থেকে মানুষ কিনবে কেন? উনি বললো হ্যাঁ, আমি এখানে থাকি তো আমি অনেকেই দেখছি, অনেকে এরকম বাসায় বসে বসে কেকের বিজনেস করে। তখন আবার আমার এইগুলোর এত একটা জ্ঞান ছিল না। পরে উনি আমাকে পেজ খুলে দিল উনার পছন্দের নাম দিয়ে। আমার পেজের নামটা হচ্ছে কেক ফেয়ার। উনি ওইটা দিয়ে পেজ খুলে আমাকে হঠাৎ করে বলতেছে দেখ তোর জন্য একটা পেজ খুলে ফেলছি, এখন যে কেক গুলো আগে বানাইছো ওই কেক গুলো ছবি দিতে থাকলাম। পরে হ্যাঁ, আমার একদম ইচ্ছা ছিল না। আমি তখন স্বয়ং সম্পূর্ণ, আমার হাজবেন্ড ইউএসএ তে থাকে, আমার টাকা পয়সার কোনো দরকার তো ছিল না, আমার ওটা কোনো প্রয়োজনই ছিল না, জাস্ট একটা শখের বসে উনিও বললো আর আমিও হচ্ছে ওনার কথাতে নেমে গেলাম। ওইখানে বিভিন্ন গ্রুপ আছে নোয়াখালীতে, মোটামুটি আমি ফার্স্ট এই কাজটা শুরু করি। তো গ্রুপে দেওয়ার সাথে সাথে দেখলাম যে ভালোই রেসপন্স পাচ্ছি, প্রচুর মানুষ অর্ডার করতেছে আর খেয়েও। তখন আমি কাজ শুরু করি কিন্তু একদম পিওর বাটার দিয়ে, তো ওইটা খেতে মানুষ খুবই পছন্দ করতেছিল, কারণ যখন দোকানের কেক আর আমার কেকটা কম্পেয়ার করে আমারটা ওদের কাছে বেস্ট মনে হয়। তো এরকম করতে করতে আমার অর্ডারের পরিধিটা অনেক বেড়ে গেল। 1 বছরের মাথায় হচ্ছে আবার আমি আমার ট্রেড লাইসেন্সটাও করাইনি, উনিই করাই দেয় সবকিছু, ট্রেড লাইসেন্সও করে। যখন ট্রেড লাইসেন্স করে তখন আমি বলি যে এটা কেন করতেছে, আমি তো কখনো বিজনেস করবো না, আমার তো ট্রেড লাইসেন্সের দরকার না, আমি তো অত বড় ব্যবসায়ী না। উনি বলে যে না, এটা কখনো না কখনো হয়তো বা তোমার কাজে লাগতেও পারে, বা তুমি যে একটা জিনিস বানাচ্ছ কেউ যদি তোমার নামে কমপ্লেইন করে যে তুমি যে বিজনেস করতেছো এটার কোনো অনুমতি আছে নাকি, তখন তুমি কি বলবা? তো উনি ওনার চিন্তা থেকেই আমাকে ট্রেড লাইসেন্স, ভিজিটিং কার্ড, রসিদ বই সবকিছুই উনি হচ্ছে আমাকে রেডি করে দেয়। না, আমি আসলে সত্যি কথা বলতে আমি একদমই একজন ঘরমুখ হাউস ওয়াইফ ছিলাম। আমি কখনোই চিন্তা করি নাই যে আমি বাইরে কিছু করবো। 19-এর দিকটাতে হুট করেই হচ্ছে আমার হাজবেন্ডের ক্যান্সার ধরা পড়ে, এমন একটা স্টেজে ধরা পড়ে যে উনি বেশি দিন আর সার্ভাইভ করতে পারে না। উনি মারা যাওয়ার পরে আমি এতটা ডিপ্রেশনে চলে যাই, উনার লাশ আনে শ্বশুর বাড়িতে যাই, বাট শ্বশুর বাড়িতে ওইখান থেকেও বলা হয় যে আমার হাজবেন্ড যেহেতু মরে গেছে আজকে থেকে ওইখানেও আমার আর কোনো ইয়ে নাই, মানে আমার কোনো অধিকার ওইখানে নাই, আর যদি থাকতে হয় তাহলে হচ্ছে আমাকে ওইখানে একটা পেমেন্ট করে ওইখানে থাকতে হবে। তো আমার বাবা ওইখানে টাকা দিয়ে আমাকে 1 মাসের মতো রাখার পরে আমি 1 মাস পরেই চলে আসি। আমি আর 45 দিন পর্যন্ত অপেক্ষা করি নাই, কারণ এদিকে আবার আমার বাবা অসুস্থ হয়ে গেছিল। আমি চলে আসি, আসার পরে এখন আমার মেয়ে তখন ক্লাস 5 এর পরীক্ষা দিছে। পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে তো 1 মাসের পরে ওকে আবার নতুন করে স্কুলে ভর্তি করাবো। এমন একটা সময় আমার কাছে মাত্র 60,000 টাকা ছিল। আমার হাজবেন্ড মারা যাওয়ার আগে যে টাকাগুলো দিছিল সংসার খরচের জন্য, আমি জাস্ট ওইখান থেকে 60,000 টাকা এটা এমনি জমাইছিলাম শখের বসে। ওই সময়টাতে আমি খুবই ভালো একটা লাইফ লিড করতেছিলাম। টাকা পয়সার অভাব কি কাকে বলে ওইটা আমি দেখি না। আমি প্রচুর শপিং করা, প্রচুর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, ঘোরাফেরা, আমাদের লাইফটা তখন ছিল বিন্দাস। সেই যে টাকা পয়সা নিয়ে যে একটা টেনশন করা, ওই জিনিসটা আমার লাইফে ছিল না। কিন্তু উনি মারা যাওয়ার পরে হঠাৎ করেই এমন একটা প্রেশার আমার উপরে পড়লো, আমি মানে টাকাটা কই পাবো ওইটা চিন্তা করেই হচ্ছে আমার 3 মাস কেটে যায়। আমি ওই যে জমা 60,000 টাকা ছিল, ওই 60,000 টাকা দিয়ে আমার 3 মাসের মতো আমি কাটাইতে পারি। কিন্তু এরপরে আমি কি করব? পরে আমি তো আগে থেকেই ছোটখাটো ওই বিজনেসটা চালাইতাম, ওইটা আমার জাস্ট একটা শখ ছিল, আমি ওইটা কখনো প্রফেশন হিসেবে নিব ওইটা আমার চিন্তায়ও ছিল না। পরে আমার মা, আমার বোন আমাকে আবার বললো যে না, তুমি কাজটা আবার শুরু করো, তোমার বাচ্চার খরচ আছে। হ্যাঁ, হয়তোবা বাসায় থাকলে আমরা তোমাকে একটু খাওয়াইতে পারবো, কিন্তু তোমার যে আদার্স খরচগুলা ওইগুলা তো আর আমরা চালাইতে পারবো না। পরে আমি আবার হচ্ছে ওদের কথায় আবার বিজনেসটা শুরু করি। আমার প্রচুর পরিমাণে অর্ডার বেড়ে গেল। আর ওইটার সাথে সাথে আমি যেটা করলাম, আমি যখন দেখলাম যে আমার প্রচুর পরিমাণে অর্ডার বেড়ে গেছে, আমি পিৎজা, তারপরে হচ্ছে কাচ্চি, হায়দ্রাবাদি বিরিয়ানি, তারপর হচ্ছে শর্মা,
এইগুলাও পাশাপাশি সেল দেওয়া শুরু করলাম। দেখলাম যে আলহামদুলিল্লাহ মাস শেষে আমার ভালো একটা অ্যামাউন্ট আমার থাকতেছে। আমি আমার প্রায় 30-এর মতো একটা অ্যামাউন্ট আমার থাকতেছে। নোয়াখালী যুব উন্নয়ন ট্রেনিং সেন্টারে আমাকে গেস্ট টিচার হিসেবে ওরা ওইখানে ডাকে, কারণ যুব উন্নয়নে কখনো কিন্তু ফুডের উপরে কখনো কোনো কাজ করা হয় নাই। ওইটাই ফার্স্ট টাইম যেটা আমাকে দিয়ে ওরা ওইখানে কাজ করায়। আমি কিন্তু খুবই ভয়ে ছিলাম আমি কি আসলেই ট্রেন করতে পারবো কিনা। তো দেখলাম যে না, আমি 2-3টা ক্লাস নেওয়ার পরে স্টুডেন্টরা খুবই খুশি। আমি যেটা করি 2021-এ আমি বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ওইটাতে হচ্ছে আমি বেকিং এর উপরে একটা কোর্স কমপ্লিট করে ফেলি। তো আমার একদম মানে ওইটা একটা জিদ হয়ে গেছে যে আমি যেহেতু এটাতে ঢুকছি এটার একদম সবকিছু আমি জেনেই ছাড়বো। এরপরে হচ্ছে আমি একটা বছর আবার এখানে ব্রেক দিই। একটা বছর ব্রেক দিয়ে আমি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স একদম লেভেল 2 পর্যন্ত কমপ্লিট করি। করার পরে আমার এখন আলহামদুলিল্লাহ নোয়াখালীতে ছোটখাটো একটা ইনস্টিটিউট আছে, প্লাস আমি ঢাকায়ও আমার একটা ছোটখাটো ইনস্টিটিউট চালাচ্ছি। আর পাশাপাশি তো আমার আগের মতো অর্ডারগুলো আছেই। আর আলহামদুলিল্লাহ এখন আমি একজন স্বাবলম্বী নারী। আমার হাজবেন্ড আসলে নিজের হাতে ধরেই হচ্ছে আমাকে একটা গতি দেখাই দিছে। মানুষ চিন্তা করে যে আমার হাজবেন্ড যাওয়ার আগে আমাকে টাকা পয়সা দিয়ে বা ফ্ল্যাট বাড়ি গাড়ি করে দিয়ে আমাকে স্বাবলম্বী করে যাক। তা আমার হাজবেন্ড আমাকে টাকা পয়সা দিয়ে স্বাবলম্বী করে যায় নাই ঠিকই, কিন্তু সে আমাকে যে পথটা ধরাই দিয়ে গেছে ওইটা তার ওই টাকা পয়সা দেওয়ার চাইতে অনেক বড় কিছু। মানুষ আমাকে খারাপ কমেন্টটা পাস করতো, তখন খুবই খারাপ লাগতো। আমি যখন অসহায় অবস্থায় ছিলাম আমাকে কেউ সহযোগিতা করে নাই, কিন্তু যখনই আমি একটু ভালো থাকতে শুরু করলাম মানুষ কিন্তু খারাপ কমেন্টটা করতে আমাকে ছাড়ে নাই। আমি যখন ইনস্টিটিউটে কোর্সটা করতে আসি তখনও আমাকে আমার ফ্যামিলি মেম্বার থেকেই শুনতে হয়েছে সে এগুলা কেন করতেছে, তার হাজবেন্ড মারা গেছে সে বসে থাকবে, তার কি দরকার আছে বাইরে এসে কাজ করার। তো আমি বলছি যে আমার হাজবেন্ড মারা গেছে, আমাকে তো কেউ মাস শেষে 10,000-20,000 টাকা দিয়ে বলতেছে না তুই ঘরে বসে থাক, তুই পর্দা কর, তুই এইভাবে চল, পর্দার ভিতরে চল, বাইর হইস না, তোকে আমরা মাস শেষে 10,000-20,000 করে টাকা দিব। ওইটা যদি হয়তো তাহলে আমি ঠিক আছে ওদের কথা শুনে চলতাম, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে আমি আমার মেয়েকে নিয়ে স্ট্রাগল করতেছি, আমি কষ্ট করতেছি, কমেন্টই পাস করে সবাই, কিন্তু দিন শেষে কেউ কাউকে সহযোগিতা করে না।